দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় পুলিশের মাঠ পর্যায়ে সতর্কতা। জুলাই গণ অভ্যুত্থানে কেবল যাত্রাবাড়িতে 85 জনকে হত্যার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। 24 ও 71কে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই বলছেন নেতারা। আমার বুকের ভেতরে যে ঝড়, আপনার আমাকে একটা বুলেট দিয়ে সেই ঝড়টা থামাই দেন। আমি এই জীবনটা বয়ে বেড়াইতে পারতেছি না। আবারও ঢাকার চারপাশে নৌপথ সচলের উদ্যোগ, নদীগুলোকে দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের অভিনন্দন। ক্ষমতায় থাকতে হলে সমালোচনা সহ্য করতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। সংসদ ও কমিটিগুলোকে সক্রিয় করলে এগিয়ে যাবে গণতন্ত্র, মন্তব্য ফখরুলের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি জামিন বাতিলের চেষ্টার জন্য নিয়োগকৃত ল ফার্মকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুম, খুন, মানবতাবিরোধী অপরাধসহ দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে খবর আসে দুবাই পুলিশ তাকে আটক করেছে। সেখানে বিচারিক কার্যক্রম চলছিল। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী। কিন্তু রোববার খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন বেনজির। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। ফিরিয়ে জানার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি হ্যাজ ইনিশিয়েটেড নেসেসারি প্রসেসেস, তো আলাপ আলোচনা চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।
পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়। নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী যাত্রাবাড়ীতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সাথে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই একটি এলাকাতেই অন্তত 85 জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার দুপুরে যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে নিহত পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এ তথ্য জানান তিনি। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যে কয়েকটি এলাকা রক্তে রঞ্জিত হয়েছিল তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ী। সেখানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যা ও নির্যাতনের বিস্তারিত জানতে আয়োজন করা হয় গণশুনানির। এতে অংশ নিয়ে সে সময়কার নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। চিফ প্রসিকিউটরের হাতে তুলে দেন নানা তথ্য প্রমাণ। ভাই, মানুষ মাথায় গুলি খেয়ে বাঁচে, তাইলে আমার ভাইটা কেন হাতে 2টা গুলি খেয়ে মারা গেল? আমার ভাইটা এমন নির্মম ভাবে ওরা মারছে। আমার মিরাজ হত্যার বিচার চাই। আমার মিরাজদের যারা হত্যা করেছে, যাদের নির্দেশ হত্যা করেছে, আইনের কাস্টডিতে যাতে আনে, সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়। বর্তমান সরকার যিনি আছে উনি যেন আমাদের সন্তানদের হত্যার বিচার করে। হাসিনার বাপের খুনিকে 50 বছর পরে বিচার করতে পারে, আমাদের সন্তানদের বিচার আমরা অবশ্যই তারেক রহমান স্যারের কাছে পাবো। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, যাত্রাবাড়ী গণহত্যায় প্রাথমিক তালিকায় নিহত 85 জনের নাম পেয়েছে ট্রাইব্যুনাল। বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেইটিকে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুততার সাথে সমস্ত ঘটনার মামলার ইনভেস্টিগেশন আমরা শেষ করব। অত্যন্ত দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই মামলার বিচার কার্য আমরা সম্পন্ন করব। যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল তাইয়ুম ভূঁইয়া হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা নয়, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ফল ছিল জুলাই অভ্যুত্থান। এত মানুষ জীবন দেওয়ার পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখনো সদিচ্ছার অভাব আছে। রাজধানীর বিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, ভবিষ্যতে যাতে নতুন করে কেউ ফ্যাসিবাদে জন্ম দিতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে তরুণদের। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। প্রথম আয়োজনে অংশ নেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছেন 1.5 সহস্রাধিক মানুষ তা এখনো অধরা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আমি 18 জুলাই সেদিনই বলছি যে আমি আমার হাজবেন্ডের লাশ নিব না যতক্ষণ না পর্যন্ত বলে যে আমার হাজবেন্ডের হত্যার বিচার করবে না। বিভিন্ন টকশোতে আমাদের জুলাইকে নিয়ে কটাক্ষ করে আমি তাদেরকে ঘৃণা করি। আলোচনায় অংশ নিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ার পথে হাঁটছে সরকার। তোমরা আমাদেরকে যে কথা দিছো, জুলাইয়ের যে চেতনা, 17 বছরের আন্দোলন সংগ্রামের যে ফসল, সেই ফসল বিস্ফোরিত হয়েছে ওই জুলাই মাসে। এই চেতনাকে তোমরা সবাই বুকে লালন করতে হবে। জুলাই সনদ, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, বর্তমান সংসদের ভূমিকা সহ নানা ইস্যুতে কথা বলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা হত্যার বিচারের আগে রায় হবে, সর্বোচ্চ শাস্তি হবে, তারপরে বাংলাদেশ চিন্তা করবে যে এটা কোনো রাজনৈতিক দল হিসেবে থাকবে কি থাকবে না। জুলাই স্তম্ভটা দেখলে তাদের মনে পড়ে তারা বাংলাদেশ থেকে পালায় গেছে। আপনার পেছনে যেন কখনোই আর কোনো সুবিধাবাদী মহল সেটা সুবিধা নিতে না পারে। আসেন, জুলাইকে শুধু মুখে
কথায় চোখের পানিতে মনে করলে হবে না, কাজে নিয়ে আসতে হবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের ভূমিকা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বিগত আওয়ামী লীগ ও শেখ হাসিনার কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন নানাভাবে। আপনাকে বুঝতে হবে আমরা শিল্পীরা এবং মিডিয়া কোনটা দেখায় আর কোনটা দেখায় না, এর মধ্য দিয়ে কিন্তু আমরা ন্যারেটিভটা সেট করি। তাদের পদ পদবি ছিল না এবং তারা এখন পেইড জার্নালিস্ট হয়ে টকশো বলে একটি ব্যাপার ঘটায় এবং সেখানে প্রতিদিন মিথ্যাচার করে। তাদের দোষরীপনার জন্য তারা ক্ষমা চাচ্ছে, সত্যিকার তাদের মেইন স্ট্রিম করার কোনো দরকার নাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরবে না বলেও মন্তব্য করেন বক্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা চারপাশের নদীগুলোর 424টি স্থানে আবর্জনা ফেলে সরকারের সেবা প্রতিষ্ঠানগুলো। এই কাজ বন্ধ করে নদীকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে নৌ পরিবহন সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু আর তুরাগ, এই 4 নদী ঘিরে রেখেছে তিলোত্তমা এই নগরকে। ঢাকা চারপাশের এই নদীগুলোতে রয়েছে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ, কিন্তু দখল দূষণে সেই পথে এখন অচল অবস্থা। রাজধানী ঢাকার যানজট কমাতে আর বৃত্তাকার এই নৌপথের পরিবেশ সুরক্ষা ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বিত বৈঠক। আলোচনা হয় বৃত্তাকার নৌপথ সচলের বিষয়ে। নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে এই বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে নদীকে দূষণমুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আওয়ামী লীগ শাসনামলের গেল 10 বছরে বৃত্তাকার এই নৌপথ ঘিরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। সেসব পর্যালোচনা করে নৌপথকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাঁধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। কাজে সেটাকে পারগুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রোববারে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার অগ্রগতি নিয়ে 2-3 মাস পর আবারও অনুষ্ঠিত হবে সমন্বিত বৈঠক। সেই বৈঠকে ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথ ঘিরে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, কিন্তু এর মধ্য দিয়েও দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে যাবে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র। সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূরে এগিয়ে যাবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই। তারপর দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায় কি জন্যে? যে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে।
সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই, দায়িত্বে থাকতে চাইলে সমালোচনা সহ্য করতে হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকারি দল ও জামায়াতে ইসলামের মতো 17 বছর জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর বলেন, ফ্যাসিস্ট সরকার যা করেছে বর্তমান সরকার হুবহু তাই করছে। দুটো শপথ নেবার কথা থাকলেও জনগণের অভিপ্রায়কে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইকে হারিয়ে যেতে দেয়া হবে না, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখা হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। তারেক রহমান নিজ দলের শত্রু নিয়ে ঘুরছেন, তাই তাকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। বিরোধী দল লাগবে না, সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই, সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 50 বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেন তিনি। পাহাড়ের মানুষ অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ে সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলে অভিযোগ করেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার সকালে দায়িত্ব পালনের সময় পরিচ্ছন্নতা কর্মীদের উপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। কুয়েত মৈত্রী হাসপাতালে হামলায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং খোঁজ খবর নেন তারা। নাটোরে 5টি বাড়িতে চাঁদা চেয়ে উড়ো চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার সকালে লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের 5টি বাড়িতে এই চিঠি পাঠানো হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। গ্রামবাসী জানায়, গ্রামের অরুণ কুমার পাল প্রথমে একটি চিঠি দেখতে পান, পরে বিষয়টি জানাজানি হলে বাকিরা তাদের বারান্দায় চিঠি পড়ে থাকতে দেখেন। চিঠিতে বলা হয়, পাড়ার প্রত্যেক হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে 20,000 টাকা করে দিতে হবে। এজন্য সাথে একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় 400 খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে একটি চায়ের দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে এই খাতাগুলো হেফাজতে নেওয়া হয়। খাতা মূল্যায়নকারী শিক্ষক ইকবাল হোসেন সোহান এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের প্রভাষক। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে।
কারাবন্দী জীবনের ৩ বছর পূর্ণ করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তি নিয়ে চলছে আলোচনা। পাকিস্তানের একাধিক সূত্র বলছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খানকে মুক্তি দেওয়ার বিষয়ে গোপনে আলোচনা চলছে। একটি সম্ভাব্য পথ হতে পারে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেয়া। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসার ভিত্তিতে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীরা। তবে সম্ভাব্য যে কোনো সমঝোতায় দেশ ছেড়ে বিদেশে যাওয়া, রাজনীতি থেকে দূরে থাকা এবং নীরব থাকার শর্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে 2023 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন ইমরান। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।